সুধী দর্শক, আমি কবিতা দিলাওয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি কবিতার সাথে আজকের পর্বে। আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন জনাব ইব্রাহিম বাহার, বাংলাদেশ হজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি একজন অভিজ্ঞ হজ পালনকারী এবং বহু বছর ধরে হজ সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বাংলাদেশের হজ ব্যবস্থাপনা ও সমসাময়িক সমস্যাগুলোর সমাধানে তার অভিজ্ঞতা ও অবদান অনস্বীকার্য। আজ আমরা তার সঙ্গে একটু খোলামেলা আলোচনা করব হজ প্রক্রিয়া, লজিস্টিক, হাজিদের নিরাপত্তা, ব্যয় এবং সার্বিক সেবা ব্যবস্থা নিয়ে। তো তাহলে আসুন আমাদের অতিথিকে স্বাগত জানাই। স্বাগত আপনাকে আজ কবিতার সাথে। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সময় উপযোগী এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে আজকে এই টকশোর আয়োজন করেছেন। এটি আসলে সকল মুসলমানের জন্য প্রয়োজন, বিশেষ করে যারা পবিত্র হজ ব্রত পালন করবেন ওনাদের জন্য এটি খুবই প্রয়োজন। আপনি তো অনেকদিন ধরে এই হজ অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়ে এসেছেন এবং বিভিন্ন রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাচ্ছি যে এবারে অনেক পরিবর্তন এসেছে এই আম, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হজ বিষয়ে। তো এই এটাকে আপনি কিভাবে দেখছেন, এই পরিবর্তনটাকে, এবং এই ব্যবস্থাপনাতে কি কি পরিবর্তন এসেছে? ধন্যবাদ আপনাকে। বিষয়টি হচ্ছে আসলে হজের অনেক বেশি পরিবর্তন করা যায় না, কারণ হজটি সম্পূর্ণ নির্ভর করে ধর্মীয় রীতিনীতি, সৌদি সরকারের অনুসৃত নিয়ম কানুনের উপর, এবং ওটার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের দেশের হজ ম্যানেজমেন্টটা করতে হয়। এখানে হজ ম্যানেজমেন্টের বাংলাদেশে এন্ডে আসলে খুব বেশি কিছু করার থাকে না। এখানে দুটি পক্ষ, একটি হচ্ছে সৌদি এন্ড, একটা বাংলাদেশ এন্ড। বাংলাদেশের এখানে শুধুমাত্র হজ যাত্রী সংগ্রহ, তাদের টিকিট করা, ট্রেনিং করা, এই করে ভিসা করেই তাদের সৌদি আরব পাঠিয়ে দেওয়া হয়। সকল কার্যক্রম সৌদি আরবে চলে এবং সেই কার্যক্রমগুলি প্রতিনিয়ত সৌদি সরকার চেষ্টা করছে যে এটাকে আধুনিকায়ন করার জন্য। তো আমাদের বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে যেটা হয়েছে যে আগে এক সময় দেখা যেত যে বিনা পয়সায় অনেক হাজি, মানে সরকারি খরচে বহু হাজি হজে যেত। এবার সেটা টোটালি বন্ধ হয়ে গেছে এবং আগে যেরকম সেখানে ধর্ম মন্ত্রণালয় অধর্মের কার্যক্রম কিছু হতো সেটি বর্তমানে বন্ধ, এবং চেষ্টা করা হচ্ছে যে হাজিদের সেবাটা নিশ্চিত করার জন্য যতটা সম্ভব সার্ভিস দেওয়ার, এবং সেরকম ভাবে আমাদের যেহেতু ওনারা অভিভাবক এবং নিয়ন্ত্রণ কর্তা, হজ এজেন্সি অ্যাসোসিয়েশনকেও তারা হুম। চেষ্টা করছে এই বিষয়টাগুলোর ব্যাপারে অতি বেশি সচেতন করার, এবং আমরা তাই চেষ্টা করছি ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশগুলি ফলো করার জন্য। এবং এটা একটা খুব যুগ উপযোগী পরিবর্তন আমরা বলবো। এবং যেহেতু হজ একটি এবাদত, হুম। হুম। হ্যাঁ, সেই এবাদতটিতে যাতে করে কোন রকমের দুর্নীতি প্রশ্রয় না পায় সেই বিষয়টা দেখছে, এবং এতে হজ যাত্রী এবং হজ এজেন্ট সহ সকলেই খুশি। হ্যাঁ, তো আপনার কথা থেকেই আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনার হজ টা একটা ব্যয়বহুল বিষয় অবশ্যই, এবং যাদের শুধুমাত্র যাদের সামর্থ্য আছে তাদের জন্য এটাকে ফরজ করা হয়েছে, মানে তাদের তাদের জন্য এটা করণীয়। কিন্তু আসলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটি ধর্ম ভীরু মানুষ যারা ধর্মকে পালন করেন তারা প্রত্যেকেই চান একবার এই জায়গাটিতে যাওয়ার জন্য এবং এই রীতি হজটাকে পালন করার জন্য। তো কারো কারো ক্ষেত্রে এটা খুবই ব্যয় সাপেক্ষ ব্যাপার, এবং আসলেই একজন লাইক যারা খুবই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বলতে পারি, মধ্য নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের জন্য একটি খরচ সাপেক্ষ ব্যাপার। তো এই ব্যয়টাকে নিয়ন্ত্রণ বা আপনারা কিভাবে তাদেরকে সেবা দেওয়ার কথা চিন্তা করছেন? এই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে এই বিষয়ে বিশেষ করে আপনার যে টিকেটের ব্যাপারে পরিবর্তন এসেছে, মূল্যটাকে সুলভ মূল্য রাখার ব্যবস্থা করা হয়েছে। তো কিছু কিছু পরিবর্তন হয়েছে, আপনার কাছ থেকে শুনি এই ব্যাপারে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধন্যবাদ। এটা হচ্ছে আসলে আহ, যেই খরচটা বেড়ে গেছে সেটি আসলে সৌদির হজের খরচটা হুম টোটালি বৈদেশিক মুদ্রা, ডলার এবং রিয়ালের উপর নির্ভর করছে। এই বৈদেশিক মুদ্রাটার মূল্যমান বৃদ্ধি পেয়েছে। হুম হুম অন্যদিকে আর্থিক সঙ্গতিরও ব্যাপার, যেটা আপনি বললেন যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জন্য এটা একটু প্রেসারই বলা চলে। তো আমাদের দেশের জন্য যেটুকু হয়েছে সেটা যথেষ্ট সহনীয়, কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া অর্থাৎ বাইরের দেশগুলোর জন্য বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের জন্য এটি একেবারেই ক্ষমতার বাইরে চলে গেছে, যেটা ইচ্ছা করলে আসলে কমানো সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হচ্ছে যে যারা প্রবাসে আছেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তারা বাংলাদেশ থেকে যদি করেন তাহলে খরচটা সাশ্রয় হয়। আর আসলে এখানে সাশ্রয়ের বিষয়টা হচ্ছে এরকম, যেমন এইবার হজ টিকেটের যে দুর্নীতি ছিল সেটা কমিয়ে হজ টিকেটের মূল্য কমানো হয়েছে। এর বাইরে বাংলাদেশ সরকার আসলে কমানোর আর খুব আর কিছু বেশি জায়গা নেই। কারণ হচ্ছে ওখানে নির্ভর করছে আপনার সার্ভিসের উপর। কেউ 5 স্টার হোটেলে থাকে, তার প্যাকেজের মূল্য অনেক বেশি হবে। যে 3 স্টারে থাকে, 2 স্টারে থাকে, ক্রমান্বয়ে হুম হুম হুম। এগুলা কমতে থাকে। আবার যারা অনেক দূরের বাড়িতে থাকে বা হোটেলে থাকে তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার বিষয়টা কমানো যায়। অন্য সব খরচ সমান, যেমন মোয়াল্লেমের খরচ, তাঁবুর খরচ, ট্রান্সপোর্টেশন, ফুড, আদার লজিস্টিক্স যেগুলি আছে সেগুলি কিন্তু সকলের ক্ষেত্রে সমান। একদম। সুতরাং এই ক্ষেত্রে ব্যয় সংকোচন করার খুব বেশি জায়গা নেই। আর তাছাড়া আপনার সার্ভিসটাকে কমিয়ে ব্যয় সংকোচন করারও কোনো আহ, মানে হয় না আর কি। সে কারণে আমরা বলবো যে যেটুকু আছে সেটুকু আমার মনে হচ্ছে যৌক্তিক। আর খুব বেশি কমানোর জায়গা এখানে নেই। আর সৌদি সরকার যদি কোনো ক্ষেত্রে ছাড় দেয় সেক্ষেত্রে ওটা কমানো যেতে পারে। আচ্ছা। আরেকটু বিষয়ে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে সাফা মারোয়াতে আমরা দেখি যে হজের সময় আম, আরাফাতের ময়দান, মিনায় অবস্থানকালে স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্য সেবাটাও একটা উম, গুরুতর বিষয়, এবং এটার সাথে নিরাপত্তাটাও কখনো কখনো আমরা দেখি যারা বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক হাজি আসেন, যারা বয়স্ক, বয়সের ভারে নুজ্জ, যারা নিজেরাই চলাফেরা করতে পারেন না, তাদের মতো যাদেরকে নিয়ে ওই আহ, পরিবেশটা এবং এই পদ্ধতিটা কিছুটা ঝুঁকিপূর্ণ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এই হাজিদের জন্য আপনারা কিভাবে স্বাস্থ্য সেবাটাকে আহ আপনারা দেন, এবং তাদের নিরাপত্তার এই যে চ্যালেঞ্জের দিকগুলো, এগুলো কিভাবে দেখেন, কিভাবে করেন? অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা করে থাকি সেটি সৌদি সরকারেরও বাধ্যবাধকতা আর ধর্ম মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কিছু বিষয় আছে। যেমন হাজকে যাওয়ার আগে চেক আপ, সমস্ত শরীর চেক আপ করাতে হয়। তারপরে আপনার টিকা দিতে হয়। এরপরে টিকা দেওয়ার পরে আপনাদের প্রত্যেককে যাদের ক্রনিক ডিজিজ আছে তাদেরকে, যেমন ডায়াবেটিক বা হার্ট পেশেন্ট, এদেরকে হুম প্রেসক্রিপশন সহ ওষুধ নিয়ে যেতে বলা হয়। আর এখান থেকে দেখা যাচ্ছে যে যাদের একটুখানি শরীর খারাপ তাদেরকে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়। ওখানে যাওয়ার পরে ওখানে বাংলাদেশ হজ মিশনে ওখানে একটা চিকিৎসক টিম আছে, যাদেরকে বাংলাদেশ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটা টিমকে পাঠানো হয়। সেখানে ফ্রি ওষুধ দেওয়া হয়, ফ্রি ডাক্তার থাকে। প্রাথমিক চিকিৎসাগুলি সেখানে করা সম্ভব এবং হুম সার্বক্ষণিক ওখানে অ্যাম্বুলেন্স থাকে। কোনো রোগীর কোনো খারাপ অবস্থা হলে তাকে যেন হোটেল থেকে নিয়ে আসা যায়। আর এর চেয়ে খারাপ অবস্থা হলে সৌদি সরকারের ওখানে 2-3টি হসপিটাল আছে, মক্কায় 2-3টি আছে, মদিনায়, এগুলো সব সময় 24 আওয়ার্স হুম ওখানে নার্সিং এবং ডাক্তার সেবা দেওয়ার ব্যবস্থা আছে। সুতরাং এই কাজগুলি করা হয় এবং এটি একেবারে ডিজিটালি করা হচ্ছে। এবং সৌদির যে হসপিটালগুলি সেগুলোর সাথে হজ মিশন মক্কা, হজ মিশন মদিনার টোয়েন্টি ফোর হুম আওয়ার্স লিঙ্ক আছে। সুতরাং কোনো হাজে হজে গেলে ওনাদেরকে আমরা বলবো আপনারা অবশ্যই চেক আপ করবেন, টিকা নিবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাস্ক ব্যবহার করা। আমাদের দেশের মানুষগুলা মাস্ক কম ব্যবহার করে এবং ওখানে মাস্ক ব্যবহার করা খুবই জরুরি। আর ওখানে ভিতরে হুইল চেয়ারের জন্য ব্যবস্থা আছে, অন্য সকল রকমের সুবিধা সৌদি সরকার করে রেখেছে। বাট এটার জন্য গাইড প্রয়োজন। সেই গাইডটা যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ স্বাস্থ্য ঝুঁকি অনেকখানি এড়ানো সম্ভব।
আচ্ছা, না, আপনি কথা প্রসঙ্গে বলছিলেন, শুনলাম আপনার মূল্যবান মন্তব্যগুলো, কিন্তু আপনি প্রথমেই শুরু করেছেন যে আমরা তো আরবি শিক্ষায় শিক্ষিত নই, আমরা পড়তে পারি। কোনো কোনো জি। ক্ষেত্রে যারা আম, আহ, যে অনেকে আছেন যারা অর্থটাও বুঝতে পারেন, অর্থটা বুঝেই পড়ছেন। তো হজে যাওয়ার পরে যে এই যে নিয়ম কানুনগুলো, এবং এই যে জি। আমরা দেখি যে আপনারা হাজি ক্যাম্পে এনে তাদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দেন, না এই ব্যবস্থাটা আপনারা কিভাবে নেন তাদেরকে মানসিক ভাবে তৈরি করা, এবং কোনটার পরে কি হবে, এই জিনিসগুলো আপনারা এই বিষয়গুলো কখন আপনারা ট্রেনিং দেন, বা আপনারা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আপনারা তৈরি করতে পারেন? সেটার জন্য কি আপনাদের ধন্যবাদ। কোনো এই প্যাকেজ আছে কিনা? মনে করেন যে হুম, আপনারা কোনো পুস্তিকা তৈরি করেন, সেটা দেন, অথবা যারা হাজি ক্যাম্পে আসে তাদের জন্য এটার একটু একটু বলেন এই ব্যাপারে। এটা বিষয়টা হচ্ছে আসলে দু ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করা। আপনারা জানেন যে দুটো ধরনের হজ ম্যানেজমেন্ট আছে, একটা হচ্ছে সরকারি ব্যবস্থাপনা ফুল প্যাকেজ, আর একটা হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনা, যেটা আমরা হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব কর্তৃক নিয়ন্ত্রণ করা হয়। এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে। যেমন সরকারি ব্যবস্থাপনায় যারা আছেন ওনারা বিভিন্ন জেলায় জেলায় সেই ট্রেনিং এর ব্যবস্থা করেন। আর বেসরকারি ব্যবস্থাপনায়ও প্রতিটি জেলায় এবং বিভিন্ন সময়ে হজ প্রশিক্ষক নিয়োগ করে তাদের মাধ্যমে যারা হজ যাত্রী আছেন ওনাদেরকে হজের ট্রেনিং দেওয়া হয়। অর্থাৎ আপনি যে কথাগুলি বলছেন যে হজের প্রথমে এখান ঢাকা থেকে শুরু করে এরা ইমিগ্রেশন কিভাবে করবে, ওখানে যাওয়ার পরে মোয়াল্লেমের কাছে কিভাবে যাবে, হোটেলে কিভাবে থাকবে, উমরা কিভাবে করবে, সাফা মারওয়া কিভাবে করবে, হুম, 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 তাঁবুতে কিভাবে অবস্থান করবে, তাঁবু থেকে কখন আরাফায় যাবে, আরাফায় কি করতে হবে, সেখান থেকে মুজদালিফায় এসে কি করতে হবে, তারপর আবার ফিরে এসে মিনা থেকে কখন শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, এরপরে ফরজ তোয়াফ করতে হবে, এরপরে মাথা মুন্ডন এবং আপনার কোরবানি করতে হবে। এই বিষয়গুলো স্তরে স্তরে আমাদের হজ যাত্রীদেরকে হাব থেকে এই ট্রেনিং গুলি করানো হয়। ওয়েবসাইটে এই ট্রেনিং এর ব্যবস্থা করা আছে। আচ্ছা, আমরা ডিজিটাল হজ ট্রেনিং এর ব্যবস্থা করে থাকি, এবং আমাদের প্রত্যেকটি এজেন্সির হজ গাইড আছে, তারাও এই ট্রেনিং করে থাকে। আর ইতিমধ্যে এর কিছু বইও বের হয়েছে, কিছু প্রকাশনা আছে। এগুলা হচ্ছে হজের কার্যক্রম আর কাম আহকাম গুলি যাতে করে ঠিক মতো করতে পারে তার জন্য এই ট্রেনিংটা দেওয়া হয়। কারণ আপনারা জানেন হজ জীবনে একবারই ফরজ। যারা একাধিকবার করে বাকি হজগুলি কিন্তু ফরজ নয়, সেগুলি হচ্ছে নফল। সুতরাং প্রথমবার যাতে ভুল না হয় সেজন্য আমরা এই ট্রেনিং বা অন্যান্য বিষয়ে খেয়াল রাখতে বদ্ধপরিকর, এবং এক্ষেত্রে আইনেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে। ধন্যবাদ। হুম, আচ্ছা। আহ, আহ, তাহলে অনেক পরিবর্তন আসছে। আমরা আজকাল দেখছি যে ডিজিটাল একটা টিকেটিং এর ব্যবস্থা হয়েছে, অথবা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে হজের সময়, হুম। কে কোন সময়টাতে মিনায় থাকবে, কে কোন সময়। এটার জন্য কি আপনাদের একটা ডিজিটাল যে ইয়েটা বুকিং এর ব্যবস্থা, আমি যেটা শুনেছি এখন, আসলে মানে ওরকম কি আপনাদের ক্ষেত্রে আপনারাও করছেন, বাংলাদেশের থেকে তৈরি করে হ্যাঁ, দিচ্ছেন ওভাবে? হ্যাঁ, বাংলাদেশে এটা টোটালি ডিজিটাল। এটা হচ্ছে ডিজিটাল হজ ম্যানেজমেন্ট, টোটালি আইটি বেস। হুম, হুম, সৌদি আরবের যে আইটিটা আছে সেটা মূলত মাদার সার্ভার। আর আমরা যে সকল দেশ হজ করে থাকি আমাদের ওখানকার এই এর সাথে আইটির সাথে ওটা লিঙ্ক করা। এখন আপনার যে বাংলাদেশ থেকে ভিসা হবে, বিফোর ভিসা আপনাকে এনশিওর করতে হবে ওখানে বাসা ভাড়া বা হোটেল ভাড়া, তারপরে সেখানে মোয়াল্লেম, এরপরে তাবু সহ আদার্স যেসব লজিস্টিক আছে সেগুলো কনফার্ম করতে হবে, ট্রান্সপোর্টেশন কনফার্ম করতে হবে, মদিনার হোটেল কনফার্ম করতে হবে। দেন ওটা যখন গ্রিন হবে তখনই হুম। কেবলমাত্র ভিসা বের হবে। সুতরাং ওই কাজগুলি এখন ডিজিটালি হচ্ছে। টোটাল বিষয়টা আইটি নেটওয়ার্কের মধ্যে চলে আসছে। আচ্ছা। সুতরাং ট্রেনিংটাও সেভাবে হচ্ছে। আর আমাদের এই যে টিকেটিং যেটা আপনি বলছেন, টিকেটিং এখন আগের মতো সেই অবস্থায় নাই। বাংলাদেশের হাজিদের, সরি, বাংলাদেশের হাজিদের একটা প্রবলেম হচ্ছে, হয় প্রথমে যেতে চায় সবাই, আর না হলে শেষে যেতে চায়। আচ্ছা, মাঝখানে যে সময়টা এই সময়টাতে মানুষ যেতে চায় না। কেন? আর আমাদের এটার এখানে কারণটা কি? প্যাকেজটা অনেক লম্বা হয়। হুম, হুম, কারণ ওখানে গেলে অনেক সময় দেখা যায় যে হজের জন্য অপেক্ষা করতে হয় লম্বা সময়। যারা আবাদতে মশগুল ওনারা আবাদত করে, আর অনেকে বিদেশে বেশি দিন থেকে অভ্যস্ত না,
ওই আবহাওয়া ওদের কাছে ভালো লাগে না, সে কারণে তারা প্রথম দিকে যেয়ে এবং প্রথম দিকে চলে আসতে চায়, কেউ শেষের দিকে যায় আবার প্রথমে চলে আসতে চায়। এই জন্য এটাকে নিয়ে বারবারই আমাদেরকে হোঁচট খেতে হয়েছে। এখন ডিজিটালি ম্যানেজমেন্ট হওয়ার কারণে আমরা একই বা একটা এজেন্সির হাজি কয় ভাগে বিভক্ত, তারা কে কখন যাচ্ছে সেটা আমরা এক নজরে দেখে নিতে পারি। সুতরাং আচ্ছা। এটাকে অনেক বেশি আধুনিকায়ন করা হয়েছে এবং এটা অনেক বেশি সুবিধা হচ্ছে হজ যাত্রীর জন্য, এজেন্টের জন্য এবং হজ ম্যানেজমেন্টের জন্য অলসো। আচ্ছা। তো আহ, এটার প্রসঙ্গে আরেকটা কথা খুব আলোচনা চলছে এখন, যেটি আম, বাংলাদেশে আম, বর্তমানে যে হাজিরা যারা যাচ্ছেন তাদের জন্য সৌদি আরবের ভিসা নীতিতেও অনেক পরিবর্তন এসেছে এবং সীমাবদ্ধতা আমরা শুনছি যে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে আম, এটা কি শুধুমাত্র আপনার যারা মানে যারা হজ করতে যাওয়ার জন্য উপযুক্ত ক্রাইটেরিয়া মেনটেন করতে পারছেন তারাই যাচ্ছেন, নাকি এর মধ্যে আবার বয়সের একটা সময় সীমা, এই বয়স সীমাটাকেও দেয়া হুম। হচ্ছে? এটাও একটা বিশেষ বিষয় কিনা এখানটাতে ভিসা নীতির ব্যাপারে? বিষয়টা হচ্ছে আসলে হজ হজ ম্যানেজমেন্টে ওরা কাউকে সৌদি আরব হজে যাওয়ার জন্য নিরুৎসাহিত করে না। হুম হুম। তো কিন্তু সেই ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি এবং টোটাল নিরাপত্তার কথা বিবেচনা করে তারা সময় সময় নীতির পরিবর্তন করে। এবং এবার যেটা করা হয়েছে সেখানে এই নীতি পরিবর্তনের কারণ হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি মূলত। কারণ এবার দেখা যাচ্ছে যে যারা অ্যাডাল্ট না তাদেরকে হজে যেতে নিরুৎসাহিত করা হয়েছে, নিরুৎসাহিত না, বন্ধ করে দিয়েছে, ভিসা দিচ্ছে না। অর্থাৎ কারণ এই বাচ্চাদের নিয়ে গেলে অর্থাৎ 18 বছরের নিচে অনেকেই আমরা যেটা দেখেছি যে আপনার অপ্রাপ্ত বয়স্কদেরকে নিয়ে যাওয়া হতো, হুম, বা হুম, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে, তাদের জন্য এখন হুম, আর। এখন আর সুযোগ নেই। এই কারণ শুধুমাত্র এটা নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করেই এটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাছাড়া আপনি জানেন বাংলাদেশ থেকে আমাদের এই যে হজের কোটা, এই কোটাটা হচ্ছে 1,27,000। এই কোটাটা নির্ধারণ করা হয়েছিল 2010 সালে। হ্যাঁ, এটা ওআইসি কর্তৃক নির্ধারিত হয়। হুম, টোটাল মুসলিম যারা আছে তাদের 0.1%। তো আমাদের 2010 সালে এটা 1,27,000 টাকা ছিল। এখন এটা হিসেব করলে 1,75,000 পর্যন্ত আমরা কোটা পেতে পারি, হ্যাঁ, আ- যদি অ্যাপ্লাই করা হয়। তো যেহেতু হজ যাত্রীর সংখ্যা ততটা বেশি চাপে নেই আমরা, সেজন্য এই কোটাটাও বাড়ানো হচ্ছে না, সুতরাং যেটা আছে সেটাও সন্তোষজনক। আচ্ছা। আহ, এই প্রসঙ্গে আরো একটি কথা এসে যায়। আহ, স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে সমন্বয় করে পুরো হজ প্রক্রিয়াটাকে আরো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব? আরো কি এই Actually, জায়গাটিতে আরো কি কোনো কিছু অবকাশ আছে কিনা? যেহেতু পুরো বিষয়টি সৌদি সরকার নিয়ন্ত্রণ করছেন, তারপরও এখানটাতে আপনাদের কিছু করণীয় আছে কিনা? হ্যাঁ, এখানে আমাদের করণীয় বলতে এজেন্টদের আসলে একটা জবাবদিহিতার জায়গা থাকে, কিন্তু যারা এজেন্ট না, হ্যাঁ, যারা মধ্যস্বত্বভোগী, তাদের কিন্তু কোনো জায়গা নেই কোথাও তাকে জবাবদিহিতার। এখন এটা অনেকটা ম্যান পাওয়ার ব্যবসার মতো গ্রামে গঞ্জে। আমি সম্মান রেখে বলবো কিছু সংখ্যক লোক তারা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। তারা বিভিন্ন সময় অযথা ট্রেনিং এর কথা বলে হুম, একটা কিছু লোককে একাত্র করে। তারা করে ধরেন এইবার আমাদের বাংলাদেশে হচ্ছে মিনিমাম 5,83,000 টাকা হজের। তারা অফার দেয় যে আমি 5 লাখ টাকা হজে নিয়ে যাব। এতে মানুষ কম টাকায় যাওয়ার জন্য আকৃষ্ট হয়, প্লাস ওই হুজুরকেও চিনে, এলাকার হুজুর। কিন্তু উনি এনে এখানে ঢাকায় এজেন্টদের মধ্যে এটাকে বিক্রি করে, বিভিন্ন এজেন্টের কাছে যায়, কোথাও কিছু টাকা বাকি রাখে এবং কোথাও যায় কিছু টাকা কম দেয়। এই সব করে আসলে হচ্ছে কি, যখনই একটা হাজি 5,83,000 টাকার হাজি 5 লাখ টাকায় কোনো এজেন্ট নেই, তা সে কিন্তু ওই 5 লাখ টাকার সার্ভিসটাই দিবে, 5,83,000 টাকার সার্ভিসটা দেবে না। সেক্ষেত্রে হজ যাত্রী ওই 5,83,000 টাকা দিয়েও তার কাঙ্ক্ষিত সেবা থেকে সে বঞ্চিত হচ্ছে। এটা শুধুমাত্র ফড়িয়া, দালাল এবং মধ্যস্বত্বভোগীর জন্য। এটার জন্য আমাদের অনুরোধ থাকবে, হজ ম্যানেজমেন্ট নয়, শুধু হাজিদের স্বার্থে আপনারা সরাসরি এজেন্টের সাথে যোগাযোগ করবেন। এজেন্টদেরকে ধরার এবং জবাবদিহিতার জন্য যথেষ্ট, এবং হাব এবং ধর্ম মন্ত্রণালয় সকলে তাদের নিয়ন্ত্রণ করতে পারে।
দালালদেরকেও নিয়ন্ত্রণ করতে পারে না। সুতরাং ওই দালাল বা পড়িয়ার হাতে গিয়ে প্রতারিত না হওয়ার জন্য আমরা অনুরোধ করব। আর আমরা চেষ্টা করছি এবার হজ ম্যানেজমেন্টটাকে ভিন্নভাবে করার, ধর্ম মন্ত্রণালয়, হাব এবং এজেন্টের সমন্বয়ে একটা জাতীয় হজ কমিটি করার জন্য আমরা সাজেশন করেছি, এবং সেটা যদি হয় তাহলে এটা একেবারে স্বচ্ছ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, আমরাও তাই আশা করছি। কিছুটা তো একটু স্বস্তি আসা দরকার মনে হয় পুরো বিষয়টির মধ্যেই। আর সামনে তো জি। হজ মৌসুম আসছে। আপনাদের এই কি কি পরিবর্তন লক্ষ্য করছেন, বা কি কি পরিবর্তন আনা হয়েছে? আম, আর আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি আল্লাহর রহমতে খুবই ভালো, যেহেতু হজ খুব কাছে চলে আসছে। 29 তারিখ, 29শে এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হবে, আচ্ছা। এবং এটা চলতে থাকবে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। তো আমরা আমাদের হাজীদের ইতিমধ্যে বেসরকারি ব্যবস্থাপনা, হাজীদের সব বিষয়ে প্রায় হয়ে গেছে, আর 20,000 ভিসা বাকি আছে যাদের ফ্লাইট গুলা পরে। হুম হুম। আর টিকিটটা ইতিমধ্যে তিনটা এয়ারলাইন্স হাজি ক্যারি করে, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং নাস এয়ারলাইন্স। তো তাদের সিটগুলো ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। শুধু মাঝখানে কিছু সিট বাকি আছে যেগুলি এখন পর্যন্ত কেউ নিচ্ছে না। সকালে প্রথম এবং শেষের দিকে চেষ্টা করছে, ওই জন্য ওটাকে ম্যানেজ করতে গিয়ে একটু হিমশিম খেতে হচ্ছে। তো সেটিও আমরা আশা করছি মাঝখানে কিছু স্লট আমরা এখানে সৌদিকে সারেন্ডার করে প্রথম দিকে এবং শেষের দিকে আরো কিছু ঢাকা থেকে কিছু স্লট নিয়ে, যাতে করে হাজিদের সমন্বয় সাধন করে নির্বিঘ্নে হাজিরা যেতে পারে, সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। সরকারও সেভাবে সচেষ্ট আছে। আমাদের মক্কা মিশন, মদিনা মিশন এবং ঢাকায় আমাদের হজ অফিস, সকলে এই ব্যাপারে একেবারে মানে 7/24 কাজ করছে, এবং আশা করছি যে এবার হজ ব্যবস্থাপনায় খুব বেশি অসুবিধা হবে না। আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি যে প্রত্যেক বছরই আমরা শুনি যে হাজিদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে, বিশেষ করে বিমানবন্দরে আম, যাওয়ার সময়, আসার সময়, হজের ফ্লাইট নিয়ে। তো এবারও কি এই ধরনের কোনো কিছু হওয়ার অবকাশ আছে কিনা? আমাদের যে প্রস্তুতি, তাতে আমরা মনে করি না সমস্যা হবে। আর এই বছর তো আপনার গত বছরও সেটা ছিল যে এখন আর ইমিগ্রেশন সৌদি আরবে যাইয়া জেদ্দা বা মদিনায় করতে হয় না। সৌদি ইমিগ্রেশনটা আমরা ঢাকা ইমিগ্রেশনের পরপরই এখানে হুম। করে নিচ্ছি। কিছু হচ্ছে আশকোনা হজ ক্যাম্পে, বেশিরভাগ হাজিদেরই হবে আহ, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন হবে। সেখানে সৌদি একটা ইমিগ্রেশনের জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যারা ঢাকা ইমিগ্রেশনটা ক্রস করার পরেই হ্যাঁ সৌদি ইমিগ্রেশনটা হয়ে যাবে, হয়ে গেলে আর তাহলে আর ভোগান্তি থাকবে না। হাজি সরাসরি গিয়ে ওখানে আর কোনো ইমিগ্রেশনের ঝামেলা নেই, সরাসরি গিয়ে বাসে উঠবে। এবং আবার আচ্ছা লাগেজ ম্যানেজমেন্ট ও লাগেজটা তার নিজে ধরতে হবে না। এটা লাগেজ ম্যানেজমেন্ট করার জন্য সৌদির একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, তারা ওই যার যার হোটেলে লাগেজগুলি পৌঁছিয়ে দেবে এর সাথে। আচ্ছা আচ্ছা সুতরাং আচ্ছা। আশা করছি কোনো অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ। প্রক্রিয়াটার আধুনিকায়ন মনে হচ্ছে যেন অনেক হুম, সমস্যার সমাধান করবে, না? জি। আচ্ছা। হ্যাঁ, আমরা তাই মনে করছি। আমরা তাই মনে করছি, এবং এটা সৌদি সরকারেরও দুই একটা টিম ইতিমধ্যে বাংলাদেশ ভিজিট করেছে। আর আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব মহোদয়, যুগ্ম সচিব সহ সকলেই আমরা প্রতিনিয়ত হজ ব্যবস্থাপনা নিয়ে আশকোনা হজ ক্যাম্পে, মন্ত্রণালয়ে, হুম। হাবে এই বিষয়গুলিকে একেবারে সুন্দরভাবে এটা মানে নিষ্কণ্টক করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং ট্রেনিং করা হচ্ছে, এবং দায়িত্ব বন্টন করা হচ্ছে। এবং হাবকে এবার একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, যারা এক্সিকিউটিভ কমিটিতে ইলেক্টেড তারা সকলে সৌদি আরবে হজ ম্যানেজমেন্টে, হজ মিশনে বাই রোটেশন তারা ডিউটি করবে, যাতে আচ্ছা করে কোনো হজ যাত্রীর কোনো অসুবিধা না হয়। আচ্ছা, খুবই ভালো কথা। এই প্রসঙ্গে আমি জানি না আপনি এটা সম্পর্কে কতটা জানেন। আমাদের যে যুক্তরাষ্ট্র থেকে যারা যান হজে, তাদের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে হয় যে তারা এবারের জন্য উপযুক্ত হবেন কিনা, তাদের নামটা লটারিতে ওঠে। তো এই এই যে আম, এত কোটা ব্যবস্থাটা যুক্তরাষ্ট্রের জন্য, এবং কম, খুবই খুবই আম, সংখ্যায় খুবই কম দেয়া হয় আর কি। তো এটা কারণটা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আপনি বলতে পারবেন, যেহেতু আপনারা এখানে আছেন। কারণটা হচ্ছে
যেমন সৌদি সরকার আমেরিকান যে হাজিগুলি রয়েছে, আমেরিকান পাসপোর্ট হোল্ডার যারা, সেটা মেবি বাংলাদেশি, হুম, পাকিস্তানি যে কোনো দেশেরই হতে পারে। তো তাদের জন্য এখানে যেটা করা হয় সেটা হচ্ছে এদের 5 স্টার হোটেলে থাকতে হবে। হ্যাঁ, যে আচ্ছা। বাধ্যবাধকতাটা বাংলাদেশিদের ক্ষেত্রে নেই। হুম, তারপরে হচ্ছে যে ওদের তাঁবুগুলো স্পেশাল তাঁবুতে রাখতে হবে, অর্থাৎ ওরা আমেরিকানদের একটু বিশেষ খাতির করে। সে কারণে এদেরকে একটু গ্রেড 1-এ হুম, সব হুম, সার্ভিস গুলো দিতে চায়। আচ্ছা। যেমন তাঁবুতে সেখানে স্পেশাল তাঁবু দেওয়া হয় অ্যাটাচ বাথরুম ওয়ালা। তারপরে ট্রান্সপোর্টেশনে তাদেরকে ভালো গাড়িগুলি দেওয়া হয়, 5 স্টার হোটেলে দেওয়া হয়, স্পেশাল গাইড দেওয়া হয়। হুম, এই হুম, যে যে জিনিসগুলি আপনি যেই সুবিধাটা ভোগ করবেন সেই সুবিধার মূল্য আপনাকে দিতে হবে। এবং হুম, সেখানে সৌদির একটা ব্যবসায়িক মানসিকতা রয়েছে। সেই কারণে আপনাদের যারা আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, ইউরোপ থেকে যায়, তাদের উপরে একটুখানি বেশি কমিশন ওনারা আশাও করে, আর ভালো সার্ভিসও দেয়, যাতে সৌদি সরকারেরও বদনাম না হয়, উনারাও সুবিধা বঞ্চিত না হন। আর আচ্ছা, অন্যদিকে হচ্ছে কোটাটা এত কম কেন? কারণ কোটার জন্য আমেরিকা থেকে সৌদি সরকারকে কেউ রিকোয়েস্ট করে না। তারা আচ্ছা। যেটুকু পারে সেটুকুই দেয়। এবং সেখানে ধরেন ডিমান্ড আছে 5,000 লোকের, হুম, কিন্তু হুম, পাওয়া গেছে মাত্র 500। সেই আচ্ছা। ক্ষেত্রে লটারি হয় এবং সেখানে যাদের নাম আসে তারা যেতে পারে, যাদের নাম আসে না তারা যেতে পারে না। হ্যাঁ, এই তারা এই যদি হুম। এই প্রক্রিয়াটা তো দেখে আসছি কয়েক বছর ধরেই, যেটা জি আগে জি, বোধহয় ছিল না, কারণ এত লোক হয়তো বা তখন যেত না। তো যেত এখন না। যেটা দেখছি যে অনেকেই প্রস্তুতি নেন, হয়তো বা একটা পরিবার থেকে 7-8 জনের একসাথে একটা গ্রুপ করে তারা আবেদন করেন, তারপর দেখা যায় সেখান থেকে হয়তো 2 জনের নাম আসছে। তো হুম। এটা এক ধরনের আশাভঙ্গের কারণ আর কি। এবং না, সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করব যারা বাংলাদেশে আছেন ওনাদের তো ডাবল সিটিজেনশিপ নেওয়ার সুবিধা আছে। আমেরিকান পাসপোর্ট ছাড়াও ওনারা বাংলাদেশি পাসপোর্ট পেতে পারেন। হ্যাঁ, তো যেসব ক্রাইটেরিয়া আছে এটা ফুলফিল করলে বাংলাদেশি পাসপোর্ট পেতে পারেন। হুম, এবং তিনারা, আমরা অনুরোধ করব, দেশেও আসলেন আর দেশে থেকে এখানে থেকে হজ করে আবার চলে গেলেন, এতে একজনের খরচ দিয়ে অন্তত 3 জন হজ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। অনেক কথা শুনলাম। আমার মনে হয় যে আমাদের যারা যাদের জন্য এই আজকের আলোচনা, তারা উপকৃত হবেন। আপনি তো বহুবার হজে গেছেন, আপনার অনেক অভিজ্ঞতা। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার প্রথম যখন গেলেন তখনকার সেই যে আবেগ এবং সেই যে অনুভূতি, এবং বিশেষ করে মানে কোন বিষয়টা আপনাকে বেশি নাড়া দিয়েছিল যাওয়ার পর, এই হজ করতে যাওয়ার পর? আমি আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতা এবং আপনার অনুভূতির কথা জানতে চাচ্ছি। এটা খুব ইমোশনাল প্রশ্ন করলেন আপনি। আহ, আমি যখন প্রথমবার হজে যাই তখন আসলে আমিও একেবারে আনকরা নতুন, বুঝতে পারলাম না যে কি করতে কি হবে। হ্যাঁ, কোনোটাই বুঝতেছি না, অর্থাৎ এটা দিক বিদিক হারা, কিছু জানি না। তখন অতটা আধুনিকায়নও ছিল না এবং গাইডেরা ঠিক মতো গাইডও করতো না। তবে একটা জিনিস আমার হৃদয়ে ছুঁয়ে যায়, আমরা যখন জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা শরীফের দিকে গেলাম, হুম, হুম, প্রথম মক্কা শরীফের এই মানে ছবিটা এবং মিনারটা যখন চোখে পড়ছে, তখন মনের অজান্তেই 2 নয়নের অশ্রু বেরিয়ে গেছে। এবং কেন জানি কান্না করতেছিলাম, নিজেও বুঝতে পারিনি। তো সেই যে অনুভূতি, সেটা পরবর্তীতে আর হয়নি। এবং সেটা হচ্ছে যে আসলে মানুষের কাঙ্ক্ষিত একটা জায়গা। হ্যাঁ, মানুষ যখন আমাদের যেমন যে মানুষ যখন প্রথম চাঁদে পা রেখেছিল, তার যে অনুভূতিটা ছিল, হ্যাঁ, নীল আর্মস্ট্রং এর, হুম, এখন আর হুম, সেই অনুভূতিটা নাই সেরকম। এখন মানুষের জীবনের কাঙ্ক্ষিত জায়গাটি মক্কা মদিনা, মক্কা শরীফকে প্রথম দেখার পরে যে আবেগ কাজ করে, এবং আমার মনে হচ্ছে যে সেখান থেকে বোধহয় গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যায়। তো সেই বিষয়টা আমাকে এখনো মনে করিয়ে দেয়, এবং সেটা ভাবলে এখনো আমার কাছে নিজেকে ধন্য মনে হয় যে আমি আল্লাহর ঘর দেখতে পেরেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার অভিজ্ঞতা থেকে যে মানুষের যে বিপদ হয়, যেমন সৌদি আরবে আমি তখন হাবের প্রেসিডেন্ট ছিলাম। হঠাৎ করে আগুন লেগে গেছে একটা হোটেলে। হুম, হুম, এই হোটেলে আগুন লাগার পরে সৌদিরা কিন্তু এই বিষয়ে সাংঘাতিক সচেতন, ফায়ার ব্রিগেড সহ পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল উইদিন ফিউ মিনিটস এসে তারা আগুন নিভিয়ে ফেলছে। কিন্তু ওই হোটেলে তো আর লোক রাখতে পারবে না,
600-700 লোককে তারা রাস্তায় নামিয়ে দিয়েছে। এরপরে কি করবে এটা তাদের দেখার বিষয় না, তাদের সেটা দেখার বিষয় হচ্ছে হুম, হাবের এবং ধর্ম মন্ত্রণালয় অথবা হজ মিশনের। সে ওই সময় যে আমরা একটা বিপদে পড়েছি যে হাজিদের কোথায় নিয়ে যাব, কারণ সব বাড়ি তখন তো ফুলফিল, তখন তো আর কোনো বাড়িতে জায়গা নেই। হুম, হুম, তখন আমরা হাজিকে একটু দূরে নিয়ে হুম, একটা বাড়িতে উঠে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, পরবর্তীতে এদেরকে আল্লাহ রহমতে সুন্দরভাবে হজ করাইতে পারছি আর কি। তো তখন থেকেই এই জন্য 1% বাড়ি ভাড়া সবসময় বেশি করা হয়, যাতে করে এনি কেস ইমার্জেন্সির জন্য আমরা হাজিদেরকে তুলতে পারি। 1% বাড়ি বেশি ভাড়া করে আগে থেকে ভাড়া করে রাখা হয়, এবং হাজিদের উপরে আপদকালীন একটা ফান্ড প্রত্যেকটা হাজি দিতে হয়। আচ্ছা, আচ্ছা, তার কারণে কোনো বিপদ হলে, যেমন ধরা কোনো হাজিকে কোনো দালাল বা ফড়িয়ে হঠাৎ করে পালায় গেছে, সে খেতে পারতেছে না, কিংবা হারিয়ে গেছে, তাকে দেখার কেউ নেই। হুম। তো এই বিষয়গুলি আসলে সব সময় আমরা দেখে থাকি বা করা হয়। তো আমাদের যেটা মনে হচ্ছে যে হজের এই যে ধরেন আবেগগুলি, সেগুলিকে সেগুলি আসলে হজের বড় কাজ, এই আবেগের জায়গাটুকু এবং এই স্মরণীয় বিষয়গুলি আমার কাছে মনে পড়ে যে যখনই কোনো হজযাত্রী কোনো বিপদে পড়ে, সাথে সাথে মিশনের সহযোগিতা যেন নেয়। আর আচ্ছা, এবার এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু সকল কিছু দেওয়া আছে। হ্যাঁ, আপনার যখন যেটা প্রয়োজন আপনি ক্লিক করলে পেয়ে যাবেন। আপনি HAAB হাব .bd এখানে দিলেই আপনার সকল রকমের সহযোগিতা পেয়ে যাবে, কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। আর এটাই আমার অভিজ্ঞতা এবং এটাই আমার আবেগের বিষয়। এরকম অনেক বিষয় আছে যেগুলো হয়তো আজকে স্বল্প সময়ে শেয়ার করা সম্ভব না। আমি জানি আপনি অনেক বিষয়ে জানেন এবং অনেকবার হজে গিয়েছেন, এবং আপনি খুব ধর্মকে খুব মন থেকে নিষ্ঠার সঙ্গে পালন করেন। তো আমি আপনাকে একটা সূরা, একটি অংশ শোনাচ্ছি। আপনাকে বলতে হবে এটি কার কণ্ঠে, কে এটা পড়েছেন, এবং তার সংক্ষিপ্ত জীবনী। في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية। এটা অবশ্যই ডক্টর আব্দুর রহমান সুদাইস, যিনি মক্কা শরীফের খতিব, এবং ওনার কণ্ঠই সারা পৃথিবীতে এখন 1 নম্বর কণ্ঠ, এবং আমরা সকলে ওনার এই কণ্ঠ শুনে আহ, আবেগ আপ্লুত হয়ে পড়ি। সুতরাং আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, এবং আমরা বারবার যেন ওনার কণ্ঠ শুনতে পারি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। তো আপনার উম, আম, সুস্থ জীবন এবং আপনার জন্য শুভকামনা রইল। আপনাদের যে মহান কর্ম নিয়ে আপনারা ব্যস্ত আছেন, সেটিকে যেন আপনারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, সেই কামনাই করছি। আর কবিতার সাথে দর্শকদেরকে যদি আপনি কিছু বলতে চান, বলে আপনি বিদায় নিন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আহ, কবিতার সাথে আজকের এই প্রোগ্রামে আসতে পারে নিজকে যেমন ধন্য মনে করছি, আর আমি মনে করছি আপনার এই প্রয়াস, আপনার এবং আমার এই অনুষ্ঠানের জন্য, যদি অনুষ্ঠানের কারণে হুম, যদি হজ যাত্রীরা ন্যূনতম উপকৃত হন, তাহলে আমি নিজকে ধন্য মনে করব, এবং এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছ থেকে হয়তো কিছু ইয়ে পাবো, সুবিধা পাবো, সওয়াব পাবো, এবং হজ যাত্রীরাও উপকৃত হবে। আমি হজযাত্রীদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, মুসলমান ভাষাভাষী, বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য বলবো, আপনারা দেখে শুনে জেনে বুঝে হজে যাওয়ার জন্য ভবিষ্যতে চুক্তিবদ্ধ হবেন, এজেন্ট ছাড়া কারোর সাথে, কোনো মধ্যস্বত্বভোগীর সাথে চুক্তিবদ্ধ হবেন না, এবং এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। আর হজ বিষয়ে আপনি ভ্যালিড এজেন্টের তালিকা আপনি হজের হাবের ওয়েবসাইটে পাবেন, ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আর কখনো কোনো সমস্যায় পড়লে হাবকে এবং ধর্ম মন্ত্রণালয়কে, হজ মিশন মক্কা, হজ মিশন মদিনাকে আপনারা যে কোনো সময় অবহিত করতে পারেন। যে কোনো সহযোগিতা করার জন্য সবসময় তারা প্রস্তুত আছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক শ্রোতা যারা আছেন, কবিতার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, আপনাদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা।